কাছে কিংবা দূরে, শহরে বা গ্রামে, যে যেখানে টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমাদের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান আপন ভুবনের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের বিশেষ অতিথি 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর জিনবধূ ভিক্ষু। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার, প্রথমে আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। গ্রাম্য পরিবেশেই হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছি। আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। আমি ফুটবলে এমন ভালো খেলোয়াড় হিসাবে সবার কাছে পরিচিত ছিলাম। বিভিন্ন স্কুল কলেজে প্রতিযোগিতায় ফুটবল খেলায় আমরা সেখানে অংশগ্রহণ করতাম এবং আমার বাম পা ডান পা দোনোটাই সমান তালে চলতো বিদায়। তারপরে হেড দিয়ে গোল করা, কিক মেরে ধীর গতিতে কিক মেরে গোল করা, যার পরিপ্রেক্ষিতে আমাকে আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের শিক্ষকরা যেমন আমাকে প্রিয় হিসাবে গ্রহণ করতেন, আমিও শিক্ষকদের অভিভাবক মানে শিক্ষকরা যে আমার অভিভাবক ছিলেন সেই হিসাবে আমি তাদেরকে যথেষ্ট সম্মান এবং গৌরব প্রদর্শন করতাম, যার পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, আত্মবিশ্বাস ছিল, শ্রদ্ধাবোধ ছিল। পাশাপাশি আবার আমি এই ভলিবল খেলা খেলতাম। পাশাপাশি আমি পরবর্তী সময়ে আমি ব্যাডমিন্টন খেলাতেও খুব কৃতিত্বের পরিচয় দিয়েছিলাম। আমার বাবা বিপ্লবী ছিলেন। আমি কি 3 বছর আমার বাবা মারা গেছে। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা এবং সবচেয়ে বড় কথা নেতাজি সুভাষ বোসের গ্রন্থের মধ্যে আমার বাবার নামটা দেখে আমার মানে এত বেশি আমি নিজেকে গর্বিত এবং গৌরবদীপ্ত বোধ করেছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তা আমি আবার আমার অগ্রজ ভাই নিপুলকান্তি বড়ুয়া জাতির জনক বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসাবে 1971 সালের মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে চট্টগ্রাম শহরের প্যালেডর কোনায় পাকিস্তান এবং রাজাকারদের রোষানলে পড়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তার ডেড বডি পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আমার মা তখনকার দিনের মডেল স্কুল ছিল, কারণ আমাদের মামাদের দাদু যিনি ছিলেন তিনি মডেল স্কুল প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন। কারণ তখনকার দিনের মেয়েরা তো তখন স্কুল কলেজে যাওয়ার মতো তেমন সুযোগ বা পরিবেশ ছিল না, কিন্তু ওই আমার মামার দিকে দাদু যিনি ছিলেন তিনি ওই আমার মাকে লেখাপড়ার সুযোগ দেওয়াতে তো আমার মার থেকে যে জিনিসটা পেয়েছি, এই গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে উনি বিনা পয়সায় পাঠদান করতেন এবং তিনি ধাত্রীবিদ্যায় অসাধারণ ছিলেন, কিন্তু আমরা সেটা বুঝতাম না, কারণ যেহেতু ছোট ছিলাম। কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ওখানে ছিল না। ওদের মুসলিম পরিবারে, হিন্দু পরিবারে, বৌদ্ধ পরিবারের আমাদের মাতৃজাতির যে প্রসব বেদনা উপশম করার জন্য, ডেলিভারি করার জন্য আমার মা সারা রাত বিনিদ্র রজনী কাটিয়ে তাদেরকে সুস্থভাবে সন্তানদেরকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে আমরা শুনেছি এবং দেখেছি। পাশাপাশি আমাদের মাদেরকে তো তখন তার বিনিময় ছিল না, মানে কিছু ওই যখন কেশরাশি কর্তন করা হয় তখন হয়তো একটা শাড়ি দেওয়া হলো বা একটু খাবার দেওয়া হলো, এর মাধ্যমে ওনারা মানব সেবায় তিনি ভূমিকা পালন করতেন। তো আমি আমাদের গ্রামেরই এই 1875 সালে গাটসেক প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমি লেখাপড়া করেছি এবং লেখাপড়া করাকালীন সময়ে আমি যেটা করেছি, আমাদের প্রধান শিক্ষক ছিলেন আমার এই কাকা সুনীল কান্তি বড়ুয়া। তার পরিবারের মধ্যে ওই দুপুরের টিফিনের খাবারগুলো তৈরি করা হতো, তো আমরা 4-5 জন গিয়ে সেগুলি নিয়ে এসে একবারে সুন্দর সুশৃঙ্খলভাবে বাচ্চা ছেলেদের বা আমরা সতীর্থ বন্ধুবান্ধবদেরকে পরিবেশন করে এত আনন্দমুখর পরিবেশে একজনকে সহায়তা করতাম। এটা কিন্তু আজকাল ইদানিং এত শিক্ষিত হওয়ার পরেও বা যুগ উপযোগী শিক্ষার চেতনা থাকা সত্ত্বেও ওইরকম একটা মৈত্রীময় পরিবেশ এখনও লক্ষ্য করা যায় না। যেমন আমরা ঝাড়ু নিয়ে আমরা স্কুল গৃহ ঝাড় দেওয়া এবং মাঠে এক জাতীয় বাটালি বলা হয়, যেগুলি কাপড়ে লেগে গেলে ফোরে আর কি,
হ্যাঁ, তো সেগুলি আমরা লাইন করে বসে আস্তে 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 এগুলি পরিষ্কার করতাম, এবং সেখানে স্কুলে একটু বাগান করার মতো আমরা একটা সুন্দর আমরা দেখেছি। স্যার, আপনার সঙ্গে কথায় আমরা আবারও যাব, তার আগে একটু গানের কথায় আসি। আমরা জানি আপনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, সেই সম্পর্কে একটু শুনবো। শহীদ আম্মুরি মাস্টার হিসাবে আমরা সম্মান শ্রদ্ধা করতাম। উনি ছাত্রছাত্রীদের সাথে এত আন্তরিকতাপূর্ণ ছিলেন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। হঠাৎ করে উনি বললেন, আজকে সবাইকে গান পরিবেশন করতে হবে, 1 লাইন বলেন বা 2 লাইন বলেন। তো আসলে তো তখন তো আমাদের গ্রাম্য পরিবেশটা তো জানে নেই। হ্যাঁ, তখন হয়তো নাটক হতো, যাত্রা গান হতো, কীর্তন হতো। হ্যাঁ, একেবারে রবীন্দ্র নজরুল বা লালন এইসব গানগুলো তেমন বেশি ছিল না, কিন্তু বাঁশির মাধ্যমে কিছু গান পরিবেশন করা হতো। তখন আমাদেরকে বললো যে যখন এই টিফিন আজকে কাউকে দেওয়া হবে না যদি গান পরিবেশন করতে না পারেন। তো এখন দেখতেছি যে আমরা কোনোদিন সেভাবে পারিবারিকভাবে সেই পরিবেশ ছিল না বিদায় গানের চর্চাটা আমরা করার সুযোগ পাইনি। কিন্তু ওই তখন রেডিও ছিল, হ্যাঁ, টিভির তেমন সুযোগ ছিল না। হ্যাঁ, এবং মাঝে মাঝে ওই মানে বাঁশি বাজিয়ে কিছু গান আমরা গভীর রাত্রে আমরা শুনতাম। তো এখন এদিকে খিদা পেয়ে গেছে, হ্যাঁ, গানও বলতে পারছি না এবং ছাড়ও ছুটি দেবে না, তাহলে কি করব। হঠাৎ আমার মনের মধ্যে একটা বিষয় কি করে জানি না অলৌকিকভাবে মনে মনে মানে উজ্জীবিত হয়ে গেল। তাকে বললাম, স্যার 1 লাইন বা 2 লাইন বললে হবে কি? হ্যাঁ, তখন বলেছে, না তুমি যা জানো তা বলো। তা আমি হঠাৎ করে 2টো লাইন বললাম। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে যাবে যদি যা, যা রে যাবে যদি যা। তা আমি এই কথা বলার সাথে সাথে স্যার বললেন, এটাই তো জীবন দর্শন, জীবন উপলব্ধি, জীবন মুক্তির অনুকরণীয় আদর্শ। তা আমি ছোটোকাল থেকে রবীন্দ্রনাথের একটা বিষয় আমি এমনকি আমি কম্পারেটিভ স্টাডি করি এবং হিন্দু মুসলিম বৌদ্ধদের বিভিন্ন সম্মেলন আমি অংশগ্রহণ করি। তো আমি এই জিনিসটা বুঝতে চাই, আপনারে দীপ করে জ্বালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হলে অসত্যের বিঘ্ন করে দূর, জীবনের বিনা যন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত। কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গড়ে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা ঢালুক কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। প্রিয় দর্শক, গানের পরে ফিরে যাচ্ছি আবারও স্যারের সঙ্গে কথাই। স্যার, আপনার গবেষণা এবং শিক্ষকতা জীবন সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমি প্রব্রজ্য জীবন থেকেই ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা যেমন আমি আহরণ করেছি, আমার বন্ধুবান্ধব বা গ্রামের ছেলে মেয়েদেরকে আমি প্রতি রবিবারে, তৎকালীন সময় তো রোববারেই বন্ধ ছিল, আমি তাদেরকে প্রভাতী ধর্মীয় শিক্ষা নাম দিয়ে তাদেরকে নৈতিক শিক্ষাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু আমার সংকল্প ছিল আমি যেন ভবিষ্যতে একজন শিক্ষক হই। তো সেই হিসাবে আমি সুযোগটা তেমন পাইনি, কারণ আমি চিটাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার ডিগ্রি পাশ করার পর আমি 88-এ আমি আইসিসিআর স্কলারশিপ পেয়েছি মাত্র 900 টাকা। এই 900 টাকা স্কলারশিপ নিয়ে আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, গবেষণার জন্য, তো গবেষণা বিষয়টা আমি যদিও বা মানবতাবাদের উপর মানে গবেষণার বিষয়টা নির্ধারণ করেছিলাম, কিন্তু আমার যিনি সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক তিনি বললেন এই বিষয়ে গবেষণা না করে একটু দেহতত্ত্ব মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করলে জিনিসটা খুবই ভালো হয়। তা আমি ভগবান বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রের পটিসংবিদা মগ্ন নামে, অর্থাৎ পটিসংবিদা প্রাপ্ত অরহত কী করে হওয়া যায়, অর্থাৎ জীবন মুক্তি কী করে পাওয়া যায়, সেই বিষয়ের উপর আমাকে গবেষণার মূল থিমটা স্যার নির্ধারণ করে দিয়েছেন। তো আমি পটিসংবিদা মগ্ন একটি সমালোচনা আত্ম অধ্যয়ন, এই বিষয়ের উপর গবেষণা করতে গিয়ে আমি যে বিষয়টা পেয়েছি, যেমন এখানে অনেকে জ্ঞানের ব্যাখ্যা দেয়, তো শ্রুতময় জ্ঞান, চিন্তনময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান, কিন্তু বুদ্ধ 2500 বছর আগে 73 প্রকার জ্ঞানের একটা শ্রেণীবিন্যাস দেখিয়ে দিয়েছেন। এবং এই যে আমাদের মন বা চিত্ত, মনন করে বলো মন, চিন্তন করে বলে চিত্ত, বুদ্ধের শিক্ষা দর্শনের মধ্যে 121 প্রকার চিত্তের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। 2010 সালে বাংলা একাডেমি আমার এই গবেষণার থিসিসটা সেখানে প্রকাশ করেছে। এটি আমার সবচেয়ে বেশি গবেষণা কর্মের মধ্যে অনন্য একটা উদাহরণ বলে অত্যুক্তি হয় না। তো পাশাপাশি আমি আবার ওই বিষয়ের উপর পালি ভাষা থেকে বাংলা ভাষায় পটিসংবিদা মগ্ন বাংলায় অনুবাদ আমি করেছি, সেই গ্রন্থটা আমার প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমার বাংলা একাডেমি থেকে আরেকটা গবেষণা গ্রন্থ বেরোচ্ছে, সেই পাল সাম্রাজ্য বিস্তার ও বৌদ্ধ পুরাকীর্তি। তার মানে এই অবিভক্ত ভারতের মধ্যে বাংলার শিক্ষা সংস্কৃতির জাগরণের ক্ষেত্রে 450 বছর পাল রাজারা এখানে শাসন করেছেন। ইউয়াংসাং পাইয়েন তাদের ভ্রমণ বৃত্তান্তে চৈনিক পরিব্রাজক তারা লিখে গেছেন, দ্বিতীয় পাল সম্রাট ধর্মপাল 50টার অধিক বিশ্ববিদ্যালয় এই দেশে উপহার দিয়েছে। অর্থাৎ পশ্চিমা দেশে যখন শিক্ষা ছিল না, আমাদের দেশে চট্টগ্রামের এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়, যেটা আমি সম্প্রতি খনন কার্য করে সেটা উদ্ধার করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায়
আমি নতুনভাবে এটা আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে যাচ্ছি। সেখানে 50 একর জায়গা দিয়েছে, কারিকুলাম হয়ে গেছে এবং 560 কোটি টাকা বাজেট হয়েছে, খসড়া আইন তৈরি হয়ে গেছে। নীতিগত সিদ্ধান্তের জন্য পিএমের অফিসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা মানে ওখানে প্রেরণ করা হয়েছে। ওটা যদি হয় মানে আমাদের চট্টগ্রামের শুধু নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে একটা সৌভ্রাতৃত্বের সেতুবন্ধন সৃষ্টি হবে। এই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার আদিগ্রন্থ চর্যাগীতি বা চর্যাপদ, সেখানে এই মানে এই উপাচার্য প্রজ্ঞাভদ্র সহ নরপা তিলোপা যারা ছিলেন সিদ্ধাচার্যগণ, তারা বসুটা লিপিবদ্ধ করেছেন। অরপ্রসাদ শাস্ত্রী সহ সুকুমার সেন, ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, তারা নেপাল দরবারে গিয়ে এই দুর্লভ সম্পদ উদ্ধার করেছেন। জাতির জন্য বঙ্গবন্ধু 1975 সালে এই আনোয়ারা দিয়াংপারে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল, সেটা গ্যাজেটে তিনি লিপিবদ্ধ করে গেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে 2010 সালে যখন আমি চায়নাতে গিয়েছিলাম, তখন চায়না প্রাইম মিনিস্টার সহ আমাদের চট্টগ্রাম এবং বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য যখন ফুটিয়ে তুললাম, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে 35 কোটি টাকা নিয়ে বঙ্গমাতা হল, অতীশ দীপঙ্কর হল, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের 3 পার্বত্য এবং সমতল সহ হিন্দু মুসলিম সবার জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমি 5 তলা বিশিষ্ট 2টা হল করে দিতে সক্ষম হয়েছি। তাছাড়াও আমি এশিয়ান ওমেন ইউনিভার্সিটির পাশে শিক্ষার জাগরণের জন্য আমি প্রাইমারি এবং হাই স্কুল প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিয়েছি এবং বোর্ড থেকে আমাকে সেখানে মানে সভাপতি হিসাবে এখনও আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তাছাড়াও আমি 3 পার্বত্য জেলায় প্রায় 8টার অধিক কারিগরি বিদ্যালয় করেছি, 3টা, এবং জুনিয়র হাই স্কুল সহ এই স্কুলগুলো আমি করে দিয়েছি। তা আমার সবচেয়ে বেশি কষ্টের মাঝেও, সংগ্রামের মাঝেও আমি এই চট্টগ্রামের প্রায় 15-20 জন ছেলেদেরকে MA PhD ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করেছি। এটাই আমার মায়ের প্রেরণা ছিল, তুমি শুধু লেখাপড়া করবে না, পিছিয়ে পড়া ছেলেদেরকে শিক্ষার আলো যদি দিতে পারো, তোমার লেখাপড়াটা সার্থক হবে। স্যার, আপনার পছন্দের কবিতা সম্পর্কে একটু জানতে চাই। নজরুলের যে চিন্তা ভাবনা এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, যে তুলনামূলকভাবে আমাদের প্রজন্ম যদি অনুসন্ধিৎস মন নিয়ে এগুলিকে ধারণ করতেন, তাহলে ওরা যে সময়ে এত বেশি শিক্ষার আলো পায়নি, সেই সময়ে তারা কি করে আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে বরেণ্য আসন লাভ করলেন। তার কারণটা হচ্ছে, আমি প্রথমে নজরুলের আগে রবীন্দ্রনাথের এই কথাটা দিয়ে শুরু করি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। মানুষের জীবন এবং জীবন দর্শনের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা, এর চেয়ে শ্রেষ্ঠ জীবন দর্শন পৃথিবীতে আর দ্বিতীয় কিছু খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমরা গানে, নাটকে, উপন্যাসে, সাহিত্যে, দর্শনে একেবারে মানে সবাইকে মাতিয়ে তুলছি, কিন্তু পারিবারিকভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে যদি আমরা কিছু না কিছু অনুকরণ, অনুশীলন করতাম, তাহলে আমি ভুল পথে যাওয়ার, অসুন্দর পথে যাওয়ার, অকল্যাণের পথে যাওয়ার, অমঙ্গলের পথে যাওয়ার কোনো সুযোগ থাকত না। তো এইভাবেই যদি আমি নিজেকে গঠন করতে না পারি, তাহলে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীবনটা সার্থক হবে নাকি নররূপী নারায়ণটা ফলপ্রসূ হবে? আর দুর্লভ মানব জীবন সার্থক হবে কি? তাই মানুষ হওয়া সহজ, মানুষের মতো মানুষ হওয়া সহজ নয়। তো মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে পারলে তাহলে আপনার আমার কুরের ঘরে স্বর্গরাজ্য সৃষ্টি হবে কিনা বলেন। তাই জাতীয় কবি নজরুলের কথা বলে আমরা গর্ব করি যে তার জীবন দর্শন কত যে দুর্বিষহ, কত যে অসহায়ত্ব জীবন, আমরা কোনোদিন ভেবেছি? প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনবো কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা।
আজ সৃষ্টি সুখের উল্লাসে মোরে মুখ হাসে মোরে চোখ হাসে মোরে টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জুয়ারে দুয়ারে ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোরে তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শশলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুললো সাগরে দুললো আকাশে ছুটলো বাতাস, গগনে ফেটে চক্র ছোটে পিনাকে পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শশলো ফাগুন, আজ হাসলো আগুন শশলো ফাগুনে মদনে মারে খুনমা খাতুন। পলাশ অশোক শিমুলে ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকারে পিতবাসে। আজ রঙও এলো রক্ত প্রাণের অঙ্গনে মোরে চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপটে কোপেরে তুন ধরি ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ে বুক ডলা খুনি কেউ বা আগুনি কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে আজ তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না। বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর। আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসেনি শিউলি শিথিল হাসলো শিশিরে দুব ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, আজ জাগলো সাগরে হাসলো মরু। কাঁপলো ভূধরে কাননে তরু, বিশ্ব ডুবান আসলো তুফান। উছলে উজানে ভৈরবীদের গান ভাসে মোরে ডাইনে শিশু সদ্যজাত মরাই চড়াই মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। স্যার, আপনার জীবনের পুরস্কার প্রাপ্তি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম পরিষ্কার ভাষায় বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখায় সেই স্বপ্ন স্বপ্ন নয়, সেই স্বপ্নই বাস্তব স্বপ্ন, যেই স্বপ্ন আপনাকে আমাকে ঘুমাতে দেয় না। তাই আমি ছোটকাল থেকে অনেক গবেষণা কর্মে এবং প্রায় 250-র অধিক দেশ বিদেশের জার্নালে এবং এমনকি শিশু কিশোরদের স্কুল কলেজের জার্নালে আমার প্রায় 250-র অধিক গবেষণাধর্মী আমার প্রবন্ধ রয়েছে। পাশাপাশি আমি আবার ইতিপূর্বে আমি বলে ফেলেছি 39-টির অধিক আমি তুলনামূলক আমি সুফিজমের উপর কাজ করি, মাঝভান্ডারের উপরও কাজ করি এবং লালন সহ যারা কবি সাহিত্যিকেরা দেহ মন নিয়ে মানে তারা মন্তব্য করেছেন সেগুলি আমি কম্পারেটিভ স্টাডি করে আমি সেটা গবেষণা গ্রন্থে আমি লিপিবদ্ধ করার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। এবং পাশাপাশি স্কুল শুধু নয়, আমি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান মানে ভারতে বাংলাদেশে এবং বহির্বিশ্ব আমি যেখানে সুযোগ পাইছি আমি একটা না একটা কিছু করে দিয়েছি। এমনকি আমাদের এই দেশের বৃহত্তর সম্প্রদায় মুসলিম মসজিদ করার ক্ষেত্রে আমি ভূমিকা পালন করেছি। তাহলে আমার প্রাতিষ্ঠানিক কার্যক্রমও আছে এবং গবেষণাধর্মী আমার অসংখ্য কার্যক্রমও আছে এবং আমি অসাম্প্রদায়িকভাবে আমি কাজ করার চেষ্টা করি। তো যার পরিপ্রেক্ষিতে আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু একজন সিনিয়র শিক্ষক এবং পাশাপাশি আমাদের পালি বিভাগকে একেবারে আধুনিক আয়ন করার জন্য যা যা করার দরকার আমি সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছি। এবং পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 35 কোটি টাকা অনুদান নিয়ে আমি পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে শিক্ষার সুবিধার্থে গবেষণা করার সুবিধার্থে আমি 2টো ছাত্রাবাস যে করে দিয়েছি, সবগুলা মিলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিলেকশনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। বেগম রোকেয়ার জন্য পদকের জন্য আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু সেই দুর্ভাগ্যবশত সেটা মানে দরখাস্তটা সেখানে পৌঁছায়নি। আবার 21শে পদকের জন্য আমি ফার্স্ট হয়েছিলাম। তা আমি কৃতজ্ঞতার সাথে আমার একজন কলেজ জীবনের শিক্ষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্যের অনন্য সাধারণ পণ্ডিত প্রফেসর ডক্টর 21শে পদকপ্রাপ্ত মাহবুল হক স্যার,
তিনি আমার 21শে পদকের ফরমের মধ্যে উনি রিকমেন্ড করে দিয়েছেন। তো দেওয়ার পর স্যার আমার সব কিছু দেখে বললেন, জিনুবুদি তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না, তোমার যে কার্যক্রম আমি দেখতে পাচ্ছি, আশা করি আমিও ব্যর্থ হব না, তুমিও ব্যর্থ হবে না। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বিষয় কেমন, এই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই 2024 সালের 20শে ফেব্রুয়ারি আমি 21শে পদকটা পেয়ে আমি শুধু শিক্ষকদের কাছে আমি ঋণী নয়, এই যাদের কাছে আমি শিক্ষার আলো পেয়েছি, যারা আমাকে প্রেরণা উৎসাহ দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং ঋণীও বটে। তো সেদিক থেকে আমি 21শে পদক পাওয়ার পর আমাকে আবার 3বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন এবং বর্তমান রাষ্ট্রপতিও আমাকে স্পেশাল ইনভাইট করে এই বঙ্গভবনে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এইবার যে 2024 সালে বাজেট হয়েছে, সে বাজেটের নৈশভোজনে আমাকে ইনভাইট করেছেন এবং সেখানে আমি তার সামনে আমার যে পরিকল্পনা, আমার একটা 250 বেডের একটা হাসপাতাল করার পরিকল্পনা আছে, একটা বিশাল একটা গবেষণাগার করার সংকল্প আছে, এবং পাশাপাশি আমি একটা জাদুঘর করার জন্য একটা স্বপ্ন লালন করে আছি। এইগুলি আমার ভবিষ্যৎ আমার পরিকল্পনা। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আমাকে অলরেডি হাসপাতালের জন্য জমি দেওয়া হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর একটা ওখানে আলাদা প্রতিষ্ঠান হওয়ার কারণে ডিসি মহোদয় বলল আমাকে অন্য জায়গায় জায়গাটা ট্রান্সফার করে দেওয়া হলে আমাকে জাপান থেকে এবং কানাডার থেকে আর্থিক অনুদান দিয়ে 250 বেডের একটা হাসপাতাল এই জাতিকে উপহার দেওয়ার আমি সংকল্প রয়েছে। কারণ আমার ভাই শহীদ হয়েছে, আমার বাবা বিপ্লবী, আমার মা অত্যন্ত শিক্ষা অনুরাগী ছিলেন। সবগুলো মিলে আমি যাতে এই স্বাধীন বাংলাদেশে যে আমার জন্ম হওয়ার কারণে আমি এতটুকু সরকারি বেসরকারিভাবে এবং আন্তর্জাতিকভাবে আমি কয়েকশো পুরস্কার আমি পেয়েছি এবং গোল্ড মেডেলও পেয়েছি। এর আগে আমি বনায়নে, আমি বিশ্ববিদ্যালয় এবং কবরস্থানে, বৌদ্ধ শ্মশানে, স্কুল কলেজে আমি প্রতি বছর 20,000-এর অধিক বিনা পয়সায় আমি বনায়ন করি। আমি বনায়নেও প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছি, ভারত থেকে বিজয়রত্ন উপাধি পেয়েছি, থাইল্যান্ড এবং মায়ানমার সরকার থেকে অজ্ঞ মহাসদ্যমযুতিক ধ্বজ উপাধি পেয়েছি এবং সমাজ কল্যাণ থেকে আমি সমাজ কর্মের জন্য আমি গোল্ড মেডেল পেয়েছি। তো এটা বড় কথা না, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলে ফেলেছি, আমার এই পরিকল্পনা যেদিন বাস্তবায়ন হবে তখন আমার 21শে পদকের যথার্থ মূল্যায়ন হবে আমি মনে করি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন একটি লালন সঙ্গীত। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, আমি দেখলাম না দুই নজরে, আমি দেখলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
স্যার, আমরা জানি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে 21শে পদক নিয়েছেন, তখন আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন আমাদের সঙ্গে। আসলে আমার প্রায় 52 বছরের ব্রহ্মচর্য জীবনের যে সফলতা 21শে পদক, সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। এবং আমার দীর্ঘদিনের যে শিক্ষকতা, শিক্ষক সুলভ চেতনাকে আমি প্রজন্মের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে একেবারে মানে আন্তরিকতার মাধ্যমে যে ব্যাপ্তি ঘটিয়েছি, আমার 21শে পদক প্রাপ্তিটা ওইটারই পরিপূরক হিসাবে আমি মনে করি। তো সেই জন্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কত বছর যে আমি ঋণী, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21শে পদক পেয়ে আমার আনন্দ এবং গৌরবের তুলনা নেই। ঠিক আছে স্যার, আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় ভালো এবং সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।